তিন জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেল 183 ফিলিস্তিনি। শনিবার পঞ্চম ধাপে গাজার দেল আল বালা থেকে রেড ক্রসের হাতে তাদের তুলে দিয়েছে হামাস। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে হামাস। জিম্মিদের ইসরায়েলের হাতে তুলে দেওয়ায় চারদিকে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এর পরপরই চুক্তি অনুযায়ী ইসরায়েলি কারাগার থেকেও মুক্তি দেয় নারী শিশুসহ ফিলিস্তিনিদের। এ নিয়ে 21 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। দেখছেন সংবাদ সন্ধ্যা। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোগীকে গুলি, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। সারা দেশে শুরু অপারেশন ডেভিল হান্ট। ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ, নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্যগুলো সরকারের বিবেচনায়। চলতি মাসে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বলছে বিএনপি। গণহত্যার বিচারে জোর জামায়াতের। ধানমন্ডি ৩২ নম্বরে উৎসুক জনতার ভিড়, ভবনের জায়গায় হাসপাতাল নির্মাণের দাবি। ফ্যাসিবাদ রুখে দেওয়ার হুঁশিয়ারি। পেশিবাদী চিহ্ন এখানে ধূলিসাৎ করে দিছে, এতে আজকে আমি একটু হলেও শান্তি পাচ্ছি। শহীদ বীরদের জন্য এখানে একটা বড় হসপিটাল করা হোক। এবং দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ জয়। 2 দশকেরও বেশি সময় পর দিল্লির মসনদে ফিরছে গেরুয়া শিবির। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোগীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোবাশ্বির হোসাইন। তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোগী। মোবাশ্বির হোসাইন জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে। তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন। এর আগে গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওসিকে বহিষ্কারের কথা জানিয়েছেন জেএমপি কমিশনার। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষিত অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চরম পরিণতির হুঁশিয়ারি দেন সার্জিস আলম। সহকর্মীদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা ৩টার পর তাদের সঙ্গে সংহতি জানাতে আসেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। এ সময় সার্জিস বলেন, কোথাও সহযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা হলে বাংলাদেশ আবারও জেগে উঠবে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চরম পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। আমরা অভ্যুত্থানে দেখিয়েছি এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরেছে, কিন্তু ধৈর্যের একটা বাঁধ আছে। এক
পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। জানান যেসব পুলিশ ঘটনায় তাৎক্ষণিক সাড়া দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। এ সময় ওসিকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি। 16 জন গ্রেপ্তার হয়েছে জানিয়ে জড়িতদের ধরতে চিরুনি অভিযানের ঘোষণাও দেন তিনি। এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে তাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হামলায় জড়িত ও 17 বছরের নিপীড়কদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাঁধা যায়। এদিকে গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলন। এর আগে শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়ার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে যান। তবে সে সময় হঠাৎই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের পরিপ্রেক্ষিতে আজ থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা হয়। সেখানে সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। জনপ্রশাসন বিচার বিভাগ সহ 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার বিকেল 5:30টায় এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। 6টি কমিশন হল সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করে দেন। সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, কিছু কিছু সংস্কার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করা হবে। 6 সংস্কার কমিটি 2000 সুপারিশ করেছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির 2nd উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী এবং আমি আপনাদের আগেও বলেছি যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। এই সংস্কারগুলা করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না, তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে। এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে চাই। এটা নিয়ে কোনো অবকাশ নাই। আগামী নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় 10 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দৈন্যতার কারণে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার সাহস পেয়েছে। গাজীপুরে যে নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে?
এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রকট থেকে প্রকটতর হয়। জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থানের সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে দ্রোহের গ্রাফিতি নামে বইয়ের প্রকাশনা উৎসবে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা কাজের সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন করে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমাদের যে কর্মসূচি জেলায় জেলায় প্রথমে শুরু হবে, জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে, এটি আপনাদেরকে জানিয়ে গেলাম। এরপরে পর্যায়ক্রমে মহানগর এবং বিভাগীয় সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে 31 দফা নিয়ে কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আমরা ভোটের অধিকারের জন্য আমাদের এক হয়ে দাঁড়িয়ে কাজ করি। আর কুমিল্লায় দীর্ঘ 15 বছর পরে বড় সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন নয়, নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে একটি, আর এরপরে আছে উপজেলা পর্যায়ে, আমাদের পৌরসভা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমাদেরকে সকল পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ সময় স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য তৃণমূল নেতাকর্মীদের যোগ্যতা অর্জনেরও আহ্বান জানান তিনি। ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। আগে 24-এর গণহত্যার বিচার, তারপর নির্বাচন সহ অন্যান্য কাজ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। এদিকে রাজধানীতে জামায়াতের এক শিক্ষা শিবিরে ফ্যাসিস্ট ফিরে আসার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। কায়েস রাহাতের রিপোর্ট। প্রায় 15 বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, স্বাধীনতার পর কিছু কিছু প্রত্যাশা পূরণ হলেও স্বাধীন বিচার ব্যবস্থার প্রত্যাশা এখনো পূরণ হয়নি। অভিযোগ করেন, আইনের অঙ্গনে যারা বেআইনি কর্মকাণ্ড করেছিল আওয়ামী লীগ তাদেরই বিচারপতি বানিয়েছিল। এ সময় নির্বাচনের আগে গণহত্যা সহ অন্যান্য খুনের বিচার চান জামাত আমির। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এই বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। এদিকে রাজধানীতে অনুষ্ঠিত অন্য একটি অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সেক্টরে পতিত সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরাতে হবে। বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন। পলাতক জাহাঙ্গীর, তাদের গডফাদার পালিয়ে গিয়েছেন, আর উনি এখন পলাতক অবস্থায় থেকে তিনি অনলাইনে মিটিং করে নতুন করে গোটা রাজধানী সহ বাংলাদেশের সন্ত্রাস সৃষ্টির জন্য চক্রান্ত করছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো সন্ত্রাসীকে রাস্তায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেয়া হবে না। এ সময় স্বৈরাচারের দোসরদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেরও তাগিদ দেন জামাত নেতারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। একই সঙ্গে আরও 3 পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়। শুক্রবার ও শনিবার আলাদা অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার সংস্থাটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মোল্লা নজরুল ইসলাম ছাড়া বাকি 3 জন হলেন নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান, রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত। রাজধানী ধানমন্ডি 32 নম্বরে আজও চলছে ভাঙচুর। শনিবার সকাল থেকে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভাঙছেন অনেকেই। পুরো এলাকা জুড়ে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষের ভিড় দেখা গেছে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকতে পারে না বলছেন তারা। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন।
ধানমন্ডি ৩২-এ আজও থামেনি উৎসুক জনতার ভিড়। সকাল থেকেই বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভাঙছেন অনেককেই দেখা যায় সেখান থেকে রড ও পাইপ নিয়ে যেতে। বাড়িটি দেখতে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন অনেকেই। জানান, নতুন বাংলাদেশে ফেসিবাদের কোনো চিহ্ন থাকতে পারে না। এ ঘটনা দেশের সব দলের জন্য একটি বার্তা বলেও মনে করছেন আগতরা। আমার নানির বাসা যেটা সেটা ভেঙে ফেলছে এই হাসিনাই। মনে করেন আজকে এসে দেখছি খুবই সুন্দর লাগতেছে, মানে মনে একটু সুখ আসছে যে আমাদের বাসা ভাঙছে, ওর বাসা আজকে ভেঙে ফেলছে। আসলে কিন্তু এটা ধ্বংস না, এটা একটা সৃষ্টি। এই সৃষ্টি থেকে ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদরা যাতে শিখতে পারে। আগামীতে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করতে চায় তারা যেন শিক্ষা নেয়। ধানমন্ডি ৩২-এ আসেন জুলাই অভ্যুত্থানের এক শহীদের বাবা। জানান, ছেলেকে ফিরে না পাওয়া গেলেও ফেসিবাদের এই পরিণতি দেখে আত্মায় কিছুটা শান্তি ফিরেছে। একই সঙ্গে এই জায়গাটিতে হাসপাতাল নির্মাণের দাবি জানান তিনি। ফেসিবাদী হাসিনার এই আমার ছেলেকে যে নির্মমভাবে হত্যা করছে তার উপর তার যে একটা ক্ষোভ গোসা হাসিনার উপর, আমার এই ছেলের ভোটও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুইসাইড করে। পেশিবাদী চিহ্ন এখানে ধূলিসাৎ করে দিছে, এতে আজকে আমি একটু হলেও শান্তি পাচ্ছি। শহীদ বীরদের জন্য এখানে একটা বড় হসপিটাল করা হোক। এর আগে গেল বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। সেই সঙ্গে আগুনে পড়ে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। শিশু প্রহরের দ্বিতীয় দিনে শিশুদের পদচারণা আর কলতানে মুখর ছিল বইমেলা প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে দুপুর ২টায় এই প্রহর শুরু হলেও বাড়তি আগ্রহ ছিল শিশুদের। অভিভাবকরা বলছেন এই দিনটার জন্য সারা বছর আগ্রহ নিয়ে অপেক্ষা করে শিশুরা। বিস্তারিত শিউলি রায়ের প্রতিবেদনে। অমর একুশে বইমেলা ২০২৫-এর দ্বিতীয় শিশু প্রহর শনিবার দুপুর ২টায় গেট খোলার সাথে সাথে পরিবার পরিজনের সাথে শিশুদের ভিড় বাড়তে থাকে শিশু চত্বরে। বইয়ের রাজ্যে ঘোরাফেরা আর কেনাকাটা করেই খুশি শিশুরা। তাদের আগ্রহ বেশি গল্প ছড়া কিংবা কমিক্সের বই কেনায়। বইমেলায় শিশুদের আনন্দকে রাঙিয়ে দিতে প্রতি বছরের মতো এবারও নানা রঙে সাজানো হয় শিশু চত্বরকে। রং বেরঙে বই আর বাহারি রঙের খেলনায় মেতে উঠে শিশুরা। আমার স্কুলে বলেছিল যে আমার মিস বইমেলায় যেতে, তাই আমি ভাবলাম আসি, এসে তো ভালোই লাগছে। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? ট্রেন চলেছে, ট্রেন চলেছে, রাত দুপুরে ওই। অভিভাবকরা বলছেন শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হলে ডিজিটাল ডিভাইসের প্রতি আগ্রহ কমবে। এখনকার যে যুগ, যেখানে মোবাইল টিভি ছাড়া বাচ্চাদের অন্য কিছুতে আগ্রহ কমে যাচ্ছে, সেখানে আমার মনে হয় যে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের তো এমনিতে আসতে হলে সন্ধ্যার পরে আসি বা অন্যান্য সময় বিভিন্ন সময় কাজের ফাঁকেও আসা হয়। বাচ্চাদের জন্য স্পেশালি আজকে আসা। ওরা তো বই দেখছে, পড়ছে, কিছু কিছু বই তাদের লিস্টে আছে, সেগুলো কিনবে। আজকে ও একটা ছোট বই নিয়েছে আর আমার ছেলে একটা ইসপের গল্প বই নিয়েছে, আরও কিনবে, মাত্র স্টার্ট করেছে। এই বছরে শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের বিশেষ আয়োজন না থাকায় এই নিয়ে শিশুদের মধ্যে দুঃখভোগও রয়েছে। বইমেলায় অষ্টম দিনে নতুন বই এসেছে ১০২টি বই। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৫৬টি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে অনুষ্ঠিত হলো অনলাইন ফাউন্ডেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি এলাকার নিভানন কন্ডোতে সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন। সে সময় তিনি অনলাইন ফাউন্ডেশন স্কুলের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। স্কুলের বাচ্চারা সে সময় মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনলাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও অনলাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।